নবম শ্রেণীতে তোমাদের পাঠ্যে আছে নোঙর কবিতাটি। নোঙর কবিতার কবি হলেন অজিত দত্ত। আমরা কবিতাটা আজকে একটু আলোচনা করব। কবিতাটা পাঠ করার আগে এর বিষয় সংক্ষেপ নিয়ে আমরা একটু পড়ব। আচ্ছা, প্রথমে দেখব নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। নোঙর কবিতাটি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতাটি আয়তনে কিন্তু ছোট হলেও কবির একটা গভীর জীবন দর্শনের ধারক কিন্তু এই নোঙর কবিতা। আসলে মানুষ জীবনে পৌঁছতে চায় কোনো এক মহৎ লক্ষ্যে। কেননা আমরা কিন্তু বাঁচি সবসময় কোনো একটা কিছুকে লক্ষ্য উদ্দেশ্য করে। অর্থাৎ জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে কখনোই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। সেই অর্থেই বলছে যে মানুষ নিজের জীবনের শেষ পর্যন্ত যদি পৌঁছতে চায় কোনো একটা মহৎ লক্ষ্যে, তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কিন্তু অনেক পারিপার্শ্বিক বন্ধন যেটা তার সেই লক্ষ্যে পৌঁছতে গেলে তার যাত্রাপথে কি করবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অর্থাৎ বাধা হয়ে দাঁড়াবে। তা নোঙর কবিতাটি সেই সব মানুষের চিরকালীন অনুভূতির কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। কি বলছে না, দূর সিন্ধু পারে যাওয়ার ইচ্ছে যে মানুষের প্রবল, সে তটের কিনারে নোঙর পড়েছে জেনেও মিছে দাঁড় টানে। নোঙর পড়ে যাওয়া মানে নৌকো আর একটুও এগোবে না। সে দেখতে পাচ্ছে যে নোঙর তটের কিনারে পড়ে রয়েছে, তা সত্ত্বেও সে মিছে দাঁড় টেনে যাচ্ছে এই আশাতে যে নৌকো একটু হলেও যদি এগিয়ে যায়। আমাদের জীবনেও এরকম অনেক ঘাত প্রতিঘাত আসে, অনেক চড়াই উতরাই আমরা পার করে জীবনে এগিয়ে চলি। আমরা জানি যে এরপর এগোনোটা মুশকিল, অনেক বাধা সামনে, তাও কিন্তু আমরা ভালো দিন আসবে এই আশাতে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। তাহলে কি এখানেও আমরা প্রতিবন্ধকতা পার করার চেষ্টাই করছি? তাই বলছে তটের কিনারে পড়ে গিয়েও নোঙর পড়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু দাঁড় টানছে। এক্ষেত্রে আমরা যদি কবিতাটা একটু পাশাপাশি পাঠ করি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। প্রথম দুটো লাইনই দেখো, এখানে কবি আমি যে অংশগুলো বোঝালাম সেটা বোঝাতে চেয়েছেন। তারপরে বলছে সারা রাত মিছে দাঁড় টানি সারা রাত মিছে দাঁড় টানি জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। মানে দূর সিন্ধু পাড়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু নোঙর পড়ে যাওয়াতে সে মিছে দাঁড় টানছে। বহমান সময় সমুদ্রে কখনো জোয়ার আসছে, কখনো ভাটা আসছে। এবার জোয়ারের সময় ঢেউগুলো ফুলে ফুলে উঠছে, আর তরিতে মাথা ঠুকে ঠুকে তারা সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। আর এই জোয়ার ভাটার আলাদা আলাদা মাত্রায় স্পর্শ করে যায় কবির আজীবনের আশা আকাঙ্ক্ষা সমেত তার সমূহ সঞ্চয়ের বাণিজ্য তরী তথা জীবন তরীকে, কখনো জোয়ার কখনো ভাটায়। কিন্তু কখনোই কবির সেই নোঙরের বন্ধনকে, সেই বাধাকে আলগা করতে পারে না। অর্থাৎ সে কিন্তু মজবুত শক্ত হাতেই তার জীবন তরীকে ধরে রেখেছে, মানে শত বিপদেও কিন্তু ভেঙে পড়ছেন না। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। দাঁড় টেনে মাছ তুলে পাল বেঁধেও কবির নৌকো এগোয় না এতটুকুও, তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। নোঙরের কাছে চিরকালই বাধাই রয়ে যায় তটের কিনারে। অর্থাৎ অনেক পরিশ্রমের পরেও যখন সেই পরিশ্রমের ফল আশানুরূপ হয় না, তখন মনে হয় যেন সেই শূন্যতেই আমি পড়ে রয়েছি, এক চুলও যেন এগোইনি। সেই রকমই বলছে যে কবির
এত কষ্ট করে দাঁত টেনে মাস্তুলে পাল তুলে যতই চেষ্টা করুক না কেন জীবন তরীকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু কবির সব প্রচেষ্টাই ব্যর্থ করে দেয় যখন দেখে নোঙরের কাছি সেই বাধাই পড়ে আছে তটের কিনারে। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অর্থাৎ কবির মুহূর্তের নিস্তব্ধতাকে কে ভেঙে দিচ্ছে? না, ভেঙে দিচ্ছে সময় সমুদ্রের উত্তাল ঢেউ। প্রতি পদক্ষেপে তিনি অনুভব করেন ব্যর্থতার গ্লানি। অর্থাৎ এই যে বলছে স্রোতের বিদ্রূপ, এটাকেই কবি এখানে ব্যঞ্জনা করছেন যে কবির যে এই পরাজয়, এই যে ব্যর্থতা, এটাকে যেন কে বুঝিয়ে দিচ্ছে? সমুদ্রের কল্লোল, সমুদ্রের যে গর্জন, সেই গর্জনটা, ঢেউয়ের যে আওয়াজ, উত্তাল ঢেউয়ের, সেই উত্তাল ঢেউ যেন কবির মৌনতাকে, কবির নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে, আর প্রতি পদক্ষেপে কবিকে বুঝিয়ে দিচ্ছে তার ব্যর্থতার গ্লানি, মনে করিয়ে দিচ্ছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। সমুদ্র পথে তারার আকাশপথ দেখেই কিন্তু যাত্রা অভিমুখ বা যাত্রা গতিপথ নির্ধারণ করা হয়। সেই অর্থেই এখানে বলছে যে কবি যতই তারার দিকে চেয়ে দিকের নিশানা ঠিক করছেন, কিন্তু সেই তারার দিকে তার যে পৌঁছানোর যে তাগিদ বা যে পৌঁছানোর যে চাবিকাঠি, সেই চাবিকাঠি যেন উনি পাচ্ছেনই না, বিরামহীন দাঁড় টেনেই চলেছেন। অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর জন্য যতই নির্ভুল এবং অব্যর্থ পথের সন্ধান তিনি করতে চান, সেই সন্ধান কিন্তু তার চলতেই থাকে। নোঙরের শক্তিশালী বন্ধন থেকে কোনোভাবেই কিন্তু তিনি নিজেকে মুক্ত করতে পারেন না। শেষ পর্যন্ত কোনো দিক নির্দেশকই তাকে অভীষ্ট লক্ষ্যের সন্ধান দিতে পারে না। কবির সকল চেষ্টা তারার দিকে তাকিয়ে তার যাত্রাপথ নির্ণয় করা, তার অবিরাম দাঁড় টানা, মাস্তুল পাল বাঁধা, দাঁড় টানা, সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যায়। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় কবি একসময় বুঝে যান সমস্ত চেষ্টাই আসলে ব্যর্থতায় পর্যবসিত হবে। নোঙর কখন যেন পড়ে গেছে তটের কিনারে যখন তিনি দেখেন। নোঙরের শৃঙ্খল থেকে তার কিছুতেই মুক্তি নেই। সারা রাত তবুও দাঁড়টানি, তবু দাঁড়টানি। কিন্তু তারপরেও জীবনের পরম গন্তব্যে পৌঁছানোর জন্য কবিকে দাঁড় টানতেই হয়, টেনে যেতেই হয়। অর্থাৎ জীবন লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনোভাবেই থেমে থাকা যাবে না। এক জায়গায় পরাজয় হলে তোমাকে আর একভাবে আবার চেষ্টা চালিয়ে যেতেই হবে, হাল ছাড়বে না। হাল ছাড়লে হবে না, হাল শক্ত করে ধরতে হবে। তার পাশাপাশি মন শক্ত করতে হবে, আশা রাখতে হবে, মনের মধ্যে উদ্যম থাকতে হবে। তাহলে নোঙর কবিতাটি থেকে আমরা জীবনের খুব ভালো একটা দিক উপলব্ধি করতে পারলাম। আশা করি তোমাদের কবিতাটা খুব ভালো লেগেছে। এই কবিতার ওপরে কিছু প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই পড়ে রাখবো, কেননা এখন তো এমনি স্কুল হচ্ছে না, সুতরাং এই অনলাইনে ক্লাস থেকে কিন্তু তোমরা যতটা পারবে তোমাদের পড়াশোনাটাকে চালু রেখো। তা এখানে তোমরা কবির কবিতার নামকরণের ওপরে জোর দিতে পারো, যে নামকরণ কতটা যথার্থ, সার্থকতা লাভ করেছে, সেইগুলোর ওপরে তোমরা প্রশ্ন আলোচনা করতে পারো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়েও অনেক প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্নে দেখো যে নোঙর কবিতায় কবির বাসনা কি ছিল, তার বাসনা পূর্ণ হচ্ছে না কেন, নোঙর কবিতায় কবি কিভাবে সিন্ধু যাত্রার প্রস্তুতি নিয়েছেন তা লেখো। সারা রাত মিছে দাঁড় টানি, কে কোথায় এমন উক্তি করেছেন মন্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও। এখানে একটা জিনিস দেখবে যে লাইন তুলে দিলে না কবিতার, সেই প্রশ্নগুলো যদি একটু চেষ্টা করো দেখবে লেখাগুলো ভালো হয়, মানগুলো। আর তার পাশাপাশি চেষ্টা করবে যে কবি মূল সারসংক্ষেপটুকু ভালোভাবে রপ্ত করার। মানে আমি বলতে চাইছি যে অনেক সময় লাইন তুলে দিলে কবিতাটা না জানা থাকলে আমরা তোমরা আর কি ধরতে পারো না যে কোন কবিতার অংশ, তাই আগে কবিতাটাকে ভালো করে পাঠ করবে, তারপরেই দেখবে লাইনগুলোর অর্থ তোমরা ধরতে পারছো। আচ্ছা, তারপরে দেখো সারা রাত মিছে দাঁড় টানি, মিছে বলার কারণ কি? সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি,
দাঁড় টানার কথা দুবার করে বলার কারণ কি? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে দেখো, তারপর ভাটার শোষণ। কিভাবে ভাটা শোষণ করে? নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। মুহূর্তগুলি নিস্তব্ধ কেন? স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অংশটির তাৎপর্য লেখো। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। নোঙর পড়ে যাওয়ার কবি জানেন না কেন? এই কটা প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে উল্লেখ করলাম। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে ভালো করে তৈরি করতে পারো লিখে, অথবা যদি মনে করো মুখস্থ করে লিখবে সেটাও করতে পারো। তবে অবশ্যই কিন্তু চেষ্টা করো। কবির ভাষাতেই বলতে হয় যে হাল ছেড়ে দেবে না, চেষ্টা করবে, আর অবশ্যই তার পাশাপাশি সমস্ত বিষয়টাকে গুরুত্ব দিয়ে পড়বে। এবছরটা তোমাদের এইভাবেই বাড়িতে পড়াশোনা করতে হলো, এর জন্য সত্যি খুব দুঃখের বিষয়। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই পাঠ শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।